স্বৈরশাসিত 91 পর্যন্ত থাকলো, সেটাও স্বৈরশাসিত। এই জায়গাগুলোর মধ্যে কিন্তু হুজুরদের কোনো পদক্ষেপ ছিল না। এগুলো যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, এগুলো কিন্তু পরিপূর্ণভাবে এগুলো সবগুলোই কিন্তু জালিমের অন্তর্ভুক্ত। তারা সবাই কিন্তু জুলুম করে করেই তারা কিন্তু এই জায়গাগুলোকে ধরে রেখেছে। পরবর্তীতে ধারাবাহিকভাবে আজকে অবধি যারা আসছে, বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে জুলুম করেই মানুষের উপর এই দেশ পরিচালনা করার চেষ্টা করে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আহমদুল্লাহ ওয়ালাইকুম সাল্লি আসসালাম। আলা রসুলহিল করিম আম্মা বাদ। আমরা আজকে সবাই অত্যন্ত আনন্দে একটা সময় পার করছি। কারণ হচ্ছে দীর্ঘ একটা সময় আমরা এক প্রকার বলতে পারেন যে আমরা অবরুদ্ধ ছিলাম, মানে আমাদের দেশের মধ্যেই আমরা অবরুদ্ধ ছিলাম, এরকম একটা পরিস্থিতি ছিল যেখানে শুধুমাত্র যে যারা হিন্দু বা যে বৌদ্ধ বা কোনো একটা শ্রেণী শুধুমাত্র নির্যাতিত হয়েছে এরকমটা নয়। এই সময়টাতে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, আলেম বলেন, জেনারেল বলেন, অর্থাৎ সরকারি চাকরিজীবী বলেন অথবা বেসরকারি, যে যেখানে যে অবস্থায় আছে, সকলেই কিন্তু এই সময়টাতে বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পীড়িত হয়েছে। এরকম একটা স্বৈরশাসিত অবস্থান থেকে আজকে কিছু ঘন্টা পূর্বে আমরা আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালভাবে আমরা স্বাধীন বলতে পারি। অর্থাৎ আসলে আমাদের দেশ তো অনেক আগেই স্বাধীন হয়ে গিয়েছে, কিন্তু এখন নতুন করে তো আর স্বাধীন, একটা দেশ তো আর দুবার স্বাধীন হয় না। সেটা হচ্ছে আমরা বলতে পারি যে আমরা আমাদের ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম, অবরুদ্ধ ছিলাম, সেখান থেকে আমরা স্বাধীন হয়েছি। অনেকেই স্বাধীন তো আমরা অনেক আগে স্বাধীন একটা দেশ, কারণ আমরা অন্যের হাতে, স্বৈরশাসিতর হাতে, অর্থাৎ অথবা বলতে পারি সন্ত্রাসের হাতে আমরা আবদ্ধ ছিলাম। সেখান থেকে আমরা নিজেদেরকে অবরুদ্ধ মুক্ত করতে পেরেছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে এই যে সময়টা, আহ, এই সময়টা হচ্ছে, আমি মানে এক্সাম্পল স্বরূপ যদি বলতে চাই, এই সময়টা হচ্ছে আমরা যখন কোনো জায়গার বর্ডারে যাই, সেই জায়গায় দুই দেশের মাঝখানে কিন্তু নো ম্যানস ল্যান্ড থাকে, একটা অবস্থান থাকে যে এই জায়গা এটা এই দেশেরও না, এটা ও দেশেরও না। তা আমরা কিন্তু এই গত কিছু ঘন্টা ধরে আমরা যদিও বিজয় উল্লাস করছি, বিভিন্নভাবে আমরা আমাদের আনন্দকে স্প্রেস করার চেষ্টা করছি, কিন্তু আমরা এখন নো ম্যানস ল্যান্ডে আছি। আর এই নো ম্যানস ল্যান্ড জায়গাটা কিন্তু খুবই অত্যন্ত ভয়ঙ্কর একটা সময় বা অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। কারণ এই জায়গায় আমার নেতা অথবা আমাকে পরিচালনা করার কেউই থাকে না। তা আমরা কিন্তু বর্তমানে এই সময়টার মধ্যে আছি, যেই সময়ে আমাকে কে কেউ যে আমাকে নেতৃত্ব দেবে এরকম এখন পর্যন্ত নেই। যদিও কিছুক্ষণ পরে আমাদের যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা ইয়ে করতে পারে, তারা বিভিন্ন প্রেস কনফারেন্স করবে, তার পরবর্তীতে হয়তো আরও অন্যান্য দলগুলো করবে। কিন্তু এখনও কিন্তু আমাদের যে সংকট ছিল সেটা আমরা মানে কাটতে পারিনি। আমরা এখন শুধুমাত্র একটা সংকট থেকে বেরিয়ে এসেছি। এখন সব থেকে মোক্ষম সময়, এখন হচ্ছে আমাদের সব থেকে বেশি যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এখন আমরা কোথায় যাব বা আমাদের পরবর্তী স্টেপ কি। কারণ হচ্ছে আমাদের এই উদ্বেগ বা এই স্টেপের উপর নির্ধারণ করবে যে আমাদের পরবর্তী সময়টা কিভাবে কাটবে। সেই জন্য আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের মধ্যে এই যে কিছু ঘন্টার মধ্যে, কিছু সময়ের মধ্যে কিছু জিনিস আহ, দেখতে পেরেছি আমার এলাকায় বা আপনার এলাকায়। আমার মনে হয় বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রত্যেকটা থানা জেলার মধ্যেই এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি হয়তো। সেটা হচ্ছে যে আহ, পদত্যাগের পর থেকে, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অরাজনৈতিক অরাজকতা শুরু হয়েছে। কিছু জায়গায় বিজয় উল্লাসের নাম দিয়ে কিন্তু অনেক অরাজকতা শুরু হয়েছে। কারণ হচ্ছে এই কথাটা বলার কারণ হচ্ছে আমি আপনাদের সাথে যুক্ত হওয়ার কিছুক্ষণ আগেও এরকম কিছু ঘটনা পেয়েছি। আপনারা আমার ফেসবুক ওয়ালে গেলে দেখবেন এরকম অনেক কিছু দেখেছি। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে, সেটা হচ্ছে যে হিন্দুদের মন্দিরগুলো আগুন দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতন করা, এগুলো করা হচ্ছে। আসলে আমরা এই আন্দোলন, যে দীর্ঘ সময় আন্দোলন করলাম, তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা একটা জুলুম থেকে বেরিয়ে আসার জন্য, আমাদের ওপর জুলুম হচ্ছিল সেই জুলুমটা থেকে বেরিয়ে আসার জন্য আন্দোলন করেছি।
কিন্তু আমরা যারা জুলুমের বিপক্ষে আন্দোলন করেছি, আন্দোলন করে বেরিয়ে এসে যদি আবার সেই আমরাই অন্য কারো উপর জুলুম করি, তাহলে এটা তো হয়ে গেল যে মানে এটাও এক ধরনের কি বলে, আমরাও এক ধরনের সন্ত্রাসী হয়ে গেলাম। এটা যদিও সবাই করছে না, আসলে যারা আসলেই ছাত্র, সাধারণ ছাত্র শিক্ষার্থী যারা, তারা কেউই এই সমস্ত কাজগুলোর সাথে জড়িত না। এগুলোর সাথে জড়িত হচ্ছে অন্যান্য যারা রাজনৈতিক, এতদিন পর্যন্ত তারা আহ, কোনো কিছু করতে পারে নাই, তারা এখন ছাত্রদেরকে ঢাল বানিয়ে এই কাজগুলো করছে। যদিও আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে বাংলাদেশ মাজলিসুল ওয়াইজিন, আমি দুঃখিত শুরুতে আমাদের প্ল্যাটফর্মের কথা বলতে পারি নাই। আসলে বাংলাদেশ মাজলিসুল ওয়াইজিনের উদ্যোগেই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানটা। আমাদের কাজী মোহাম্মদ ইসহাক জামিল ভাই, তিনি সুদূর মালয়েশিয়া থেকেই আমাদের আজকের এই অনুষ্ঠানটা তিনি সঞ্চালন করছেন। আসলে আমি আবেগপ্লুত বলবো না, আমি আসলে খুবই চিন্তিত একটা বিষয় নিয়ে, যার কারণে আমি কিভাবে শুরু করব আজকের অনুষ্ঠানটা, সেটা আমি খুব মানে আসলে শুরু করাটাই আমি ভুলে গেছি। যদিও একটা ধারাবাহিকতা দিয়ে শুরু করা দরকার ছিল, সেটা মিস হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে আমরা যদিও বিজয় হয়ে গেছি, কিন্তু আমাদের চারপাশে এখনও আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরেই, আমার বাসা রাজগঞ্জে, একদম শহরের প্রাণকেন্দ্রের মধ্যে। আমার বাসার চারিদিকে যা অবস্থা, ধরেন কুমিল্লা হাই স্কুলের সামনে পুলিশ লাইন বলেন, তারপর হচ্ছে কান্দিরপাড় তেমন হচ্ছে না, তারপর হচ্ছে আশেপাশে চাঁদপুর, গাংচর, এই সমস্ত এরিয়াগুলোর মধ্যে বিভিন্ন মন্দিরে, এমনকি আমার বাসার সামনে পানপট্টি, বাসার সামনে দুটো মন্দির আছে, এই মন্দিরগুলোর মধ্যেও আতর্কিতভাবে মানে হামলা করেছে। এখন যেই হামলা করবে এটা কিন্তু আমাদের উপরে আসবে। এখন অনেকেই পোস্ট করতেছে, আমরা হয়তো আমাদের ফেসবুক ওয়ালে দেখছি অনেক হিন্দু ভাইয়েরা এগুলো করতেছেন, পোস্ট করতেছেন। এটা কিন্তু আমাদের জন্য একটা খুবই দুশ্চিন্তার বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধে সাহাবীদেরকে পাঠাতেন, বলে দিতেন যে তোমরা কোনো মুরব্বী, কোনো মহিলা, কোনো শিশুদের গায়ে, এমনকি গাছের উপরও তোমরা গাছ কাটবে না, অযথা গাছ কাটবে না। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা আমরা আহ, যে কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, দরকার প্রয়োজন। কিন্তু আমরা সেগুলো ভুলে গিয়ে আমরা আমাদের চিরাচরিত যে অভ্যাস, সেটাই আমরা অবলম্বন করছি। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আহ, হাসরের ময়দানে কিন্তু সব থেকে যে ব্যক্তি গরিব থাকবে, কোন ব্যক্তিটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মানুষের উপর জুলুম করে তারাই কিন্তু সব থেকে বেশি গরিব থাকবে। তার যদি আমল নামায় ভরপুর নামাজ থাকে, ভরপুর ইবাদত থাকে, ভরপুর রোজা থাকে, হজ জাকাত সব কিছু দিয়ে যদি ভরপুর থাকে, তারপরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিটাই কিন্তু কি হবে, ওই হাসরের ময়দানে গরিব হবে। কারণ সে মানুষের উপর জুলুম করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে আমলনামাগুলো আছে এগুলো যাদের উপর জুলুম করেছে তাদেরকে দিয়ে দিবে। তো আমরা আমাদেরকে জালিমের অন্তর্ভুক্ত যেন না করে ফেলি। আমরা এক একদিক থেকে জুলুম থেকে বেরিয়ে এসে যদি আমরাও জালিম হয়ে যাই, তাহলে আসলে আমাদের অবস্থানটা খুবই খারাপ একটা অবস্থান নিয়ে দাঁড়াবে। এটা আমাদেরকে, ইসলাম এই দিক থেকে আমাদেরকে খুবই হুঁশিয়ার করছে। আর আজকের যে অনুষ্ঠানের মূল যেই বিষয় বা মূল যেই স্লোগান, সেটা হচ্ছে দেশকে আবার পুনর্গঠনের জন্য তারুণ্যের যে দেশের প্রতি ভাবনা। আসলে আমাদের আজকের এই স্বাধীনতা বা আজকের এই বিজয়ের পেছনে আমরা যদি বলি, একদম 100% যাদের কষ্ট, যাদের ত্যাগ তিতিক্ষা, সেটা সম্পূর্ণ তারুণ্যেরই যায়। কারণ হচ্ছে স্টুডেন্টদের কারণেই কিন্তু আজকের এই দীর্ঘদিন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলরা বহুবার চেষ্টা করেছে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। অনেক চেষ্টা করেও কিছু করতে পারেনি। কিন্তু আজকের এই বিজয় মানে পরিপূর্ণভাবে এইটা যদি আমরা ডেডিকেটেড করতে যাই, তাহলে এটা তারুণ্যেই এটা পাবে যে আজকের এই বিজয় হচ্ছে শুধুমাত্র তারুণ্যের জন্য। এবং যেহেতু এটা তারুণ্যের মাঝেই, তারুণ্যদের মাধ্যমেই আমাদের এই বিজয় এসেছে, এবং পরবর্তী কালে আমাদের দেশকে পুনর্গঠনের ক্ষেত্রেও তারুণ্যের বা যারা তরুণ আছে, যারা যুবক আছে, তাদের মাধ্যমে আমাদের পরবর্তী যে উদ্যোগ কাজ সেগুলো আমরা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যে বললাম যে আমরা জালিমের অন্তর্ভুক্ত যাতে না হই। আর হচ্ছে রাজনৈতিক পদক্ষেপ, আসলে আমরা তো এখানের কেউই রাজনৈতিক না। আহ, ইসাক জামিল ভাই কিছু বলছিলেন? হ্যাঁ, মিউট করা হয়তো, আমি শুনতে পাইনি।
না না না, আপনাকে বলি না, ওইটা একজন আচ্ছা গেস্ট, সরি, উনি দুঃখিত। আপনি বলছেন। হ্যাঁ, জি যেটা বলুন। বলছিলাম যে রাজনৈতিক, আসলে আমরা হুজুররা তো আলহামদুলিল্লাহ একটা কথা বলে যে ইসলামে, অনেকেই বলে ফেলে যে ইসলামে রাজনীতি নাই। আসলে এটা কার কি ধারণা আমি জানি না, বা অনেকের অনেক ভিন্ন মতামত থাকতে পারে। কিন্তু আমি ছোট মানুষ হিসেবে বা আমার দেখা বা ছোটখাটো জানার মধ্যে, পরিক্রমার মধ্যে যেটা আসে, আসলে রাজনীতি ব্যতীত একটা আহ, সমাজকে, একটা সমাজ, আপনি রাষ্ট্রেতে পড়ে যাবেন, একটা সমাজকেও পরিচালনা করা সম্ভব না। আসলে একটা সমাজকে পরিচালনা করার যে সিস্টেমটা, এটাই তো মূলত আমরা রাজনীতি বুঝি। তো সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকেও একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই জায়গায় একদম পরিপূর্ণভাবে আমাদের হস্তক্ষেপ থাকার প্রয়োজন। কারণটা আমরা বিগত সময়ে দেখে আসছি যে আমাদের ৭১-এ আমরা যদিও স্বাধীন করেছি, তারপরে আমাদের দেশের মধ্যে কি অরাজকতা ছিল, তারপরে ৭৫-এর পরে আবার সেই স্বৈরশাসিত আসলো, আবার তারপরে আবার যখন জিয়ার পরে যখন আবার শুরু হলো দীর্ঘ ৯ বছর এরশাদের স্বৈরশাসিত, 91 পর্যন্ত থাকলো, সেটাও স্বৈরশাসিত। এই জায়গাগুলোর মধ্যে কিন্তু হুজুরদের কোনো পদক্ষেপ ছিল না। এগুলো যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, এগুলো কিন্তু পরিপূর্ণভাবে, এগুলো সবগুলোই কিন্তু জালিমের অন্তর্ভুক্ত। তারা সবাই কিন্তু জুলুম করে করেই তারা কিন্তু এই জায়গাগুলোকে ধরে রেখেছে। পরবর্তীতে ধারাবাহিকভাবে আজকে অবধি যারা আসছে, বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে জুলুম করেই মানুষের উপর এই দেশ পরিচালনা করার চেষ্টা করে গেছে।